আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। যাদের কাছে নারীদের সম্মান নেই তাদের হাতে দেশ নিরাপদ নয়। দক্ষিণাঞ্চলে জনসভায় তারেক রহমান, ভোটের বাক্সে জবাব দেবে মেয়েরা। বন্ধ মিল কারখানা চালুর প্রতিশ্রুতি। পরিবারতান্ত্রিক রাজনীতি আর কখনোই ফিরবে না। মহেশখালীর জনসভায় জামায়াতের আমির। জুলাই যোদ্ধারা অন্ধকারের অমানিসা থেকে দেশকে আলোর পথে তুলে এনেছে। জাতীয় পার্টি এখনো দেশের রাজনীতির নিয়ামক শক্তি। ষড়যন্ত্র করে ধ্বংস করা যাবে না জিএম কাদের। দলগুলোর হিংসাত্মক কার্যকলাপের ভোটের পরিবেশ বিঘ্নিত হচ্ছে। সারা দেশে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত ভোটের মাঠ। প্রচার প্রচারণা আর প্রতিশ্রুতি নিয়ে কর্মী সমর্থকদের দৌড়ঝাঁপ। এবং শ্রমিকদের কর্মবিরতিতে অচল দেশের অর্থনীতির হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দর। আন্দোলন পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ নৌ উপদেষ্টার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যাদের কাছে নারীদের সম্মান নেই তাদের হাতে দেশ নিরাপদ হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নারীদের নিয়ে জামায়াত আমিরের মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, 12 তারিখের নির্বাচনে নারী সমাজ অপমানের সমুচিত জবাব দেবে। খুলনা ও যশোরের নির্বাচনী জনসভায় তিনি বলেন, জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠনই হবে বিএনপির প্রধানের লক্ষ্য। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে তারেক রহমান বলেন, এরই অংশ হিসাবে ভোট গণনায় বেশি সময় লাগবে বলে প্রচার করা হচ্ছে। খুলনার বন্ধ হওয়া মিল কারখানা চালু করার মাধ্যমে বেকারত্ব দূর করার ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান। মোহাম্মদ মনিরুজ্জামানের ক্যামেরায় দক্ষিণাঞ্চল থেকে বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। মধ্য দুপুরে খুলনার জনস্রোতে তারেক রহমান। ছেড়ে যাব না, ভয় নয়, ছাড়ি নয়। নির্বাচনী সমাবেশের মঞ্চে উঠেই হাজারো জনতার ভালোবাসা আর অভিবাদনে সিক্ত হন ধানের শীষের কাণ্ডারি। দীর্ঘ 22 বছর পর প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বাস আর উন্মাদনায় ফেটে পড়ে নেতাকর্মী আর সমর্থকরা। স্লোগানের গর্জনে প্রকম্পিত হয়ে ওঠে খালিশপুরের সমাবেশস্থল ও আশপাশের এলাকা। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের ধানের শীষের প্রার্থীদের বক্তব্যের পর বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা নির্বাচনের আগে নারীদের নিয়ে অসম্মানজনক কথা বলছে। তাতেই প্রমাণিত হয় তারা নারীদের আবদ্ধ করতে চায়। 71 সালে তারা যেভাবে নারীদের অপদস্থ করেছিল, নির্বাচনে জয়ী হলে তা আবারও করবে। একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে দুদিন আগে বলেছে যে সকল মহিলা, যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান, তাদেরকে প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে আমার বলতে রীতিমতন লজ্জা হচ্ছে। এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ। তারা বলে তারা ইসলাম কায়েম করবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী পর্যন্ত, উনিও পর্যন্ত একজন ব্যবসায়ী ছিলেন। তাহলে আজকে কোথায় গিয়ে দাঁড়ালো বাংলাদেশের নারী সমাজ তথা তাবৎ পৃথিবীর নারী সমাজকে কিভাবে অপমান করা হলো? যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দি করতে চায়, অসম্মানজনকভাবে কথা বলে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময়, তাহলে তাদের আচরণ কি হতে পারে? বাংলাদেশের তাবৎ মা বোনদেরকে বলবো আমি, যারা আপনাদেরকে এইভাবে অপমানিত করে তাদেরকে আপনারা কিভাবে জবাব দেবেন, আজ সেই সিদ্ধান্ত নেবার সময় এসেছে। খুলনাবাসীর সমর্থন চেয়ে বিএনপি প্রধান জানান, শিল্পনগরীকে আবারও পুনরুজ্জীবিত করবে বিএনপি। ইনশাআল্লাহ বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্পনগরীকে আবার জীবিত শিল্পনগরীতে আমরা পরিণত করতে চাই। আগামী দিনে বাংলাদেশের মানুষের সমর্থনে, আল্লাহ তাআলার রহমতে আমরা সরকার গঠন করলে ইনশাআল্লাহ আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশকে পুনর্গঠন করা।
তারেক রহমান বলেন, নির্বাচন যখন ঘনিয়ে এসেছে তখন আবারও পুরনো অপশক্তি নির্বাচন নিয়ে ছলচাতুরি শুরু করেছে। ভোটাধিকার যাতে কেউ কেড়ে নিতে না পারে সবাইকে সজাগ থাকতে হবে। একটি মহল বলার চেষ্টা করছে এবার ভোট গণনাতে বলে অনেক সময় লাগবে। তিনি বলেন, একমাত্র বিএনপি পারবে দেশ পুনর্গঠন করতে, তাই দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ধানের শীষকে বিজয়ী করতে হবে। বিগত সরকারের দুর্নীতি আর অব্যবস্থাপনার কারণে একসময়ের শিল্পনগরী খুলনা কর্মসংস্থানের অভাবে পরিণত হয়েছে মৃত নগরীতে। অবহেলিত এ জনপদের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনার পাশাপাশি নানা নাগরিক সমস্যা সমাধানে খুলনাবাসীর কাছে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। বললেন, গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি, তাই কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে 12 তারিখের নির্বাচনে জনগণকেই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। পরে যশোরের বিরামপুর আদর্শ স্কুল ময়দানে নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে তারেক রহমান বলেন, যারা 71 সালে দেশ বিরোধী ভূমিকা রেখেছিল, নির্বাচন নিয়ে তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, এবারের নির্বাচন দেশপ্রেমিক বনাম দেশ বিরোধীদের নির্বাচন। জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কার পক্ষে থাকবে। তারা যাদের কাছে গিয়ে বিকাশ নাম্বার চাইছে, এনআইডি নাম্বার চাইছে, সেই সকল মা বোনদেরকে, সেই সকল ভাইদের করবেন ওই দিন পর্যন্তই বিকাশ নাম্বারে হয়তো কিছু পাঠাবে, তারপরে আর খবর রাখবে না তারা। কথা বলে যায় কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, যশোর। ইনশাআল্লাহ। পরিবারতান্ত্রিক রাজনীতি আর কখনোই ফিরবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মহেশখালী নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, জুলাই যোদ্ধারা স্বৈরাচারী শাসনের অন্ধকার অমানিসা থেকে দেশকে আলোর পথে তুলে এনেছেন। জামায়াতের আমির বলেন, যারা দুর্নীতিবাজদের মনোনয়ন দেয় তারা ক্ষমতায় আসলে আবারও দুর্নীতি করবে, তাই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লায় ভোট চান জামায়াতের আমির। পরে কক্সবাজারে মুক্তিযোদ্ধা মাঠে জনসভায় যোগ দেন 11 দলীয় জোটের নেতারা। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে মহেশখালী, কক্সবাজার ও চট্টগ্রামের নির্বাচনী জনসভা শুরু করলেন জামায়াতের আমির। 11 দলীয় জোটের শীর্ষ নেতা সভাস্থলে পৌঁছতেই হাজারো মানুষ তাকে স্বাগত জানান। বক্তব্যের শুরুতেই জুলাই যোদ্ধাদের স্মরণ করেন ডাক্তার শফিক। যারা বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্য থেকে এই বিপ্লব, এই সংগ্রামের লড়াইয়ের অংশীদার ছিলেন, তাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। শফিকুর রহমান বলেন, জামাত নয় 18 কোটি মানুষের বিজয় চায় 11 দলীয় জোট। প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার ও কর্মসংস্থান সৃষ্টি করে নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। আমরা আমাদের দেশ জাতিকে গড়তে চাই, দেশ গড়ায় অবদান রাখতে চাই। এই জন্য যুব সমাজের হাতে ইনশাআল্লাহ আমরা অপমানজনক বেকার ভাতা তুলে দেব না, আমরা সম্মানের কাজ তুলে দেব ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ গড়তে কোনো বসন্তের কুকিল নয়, দেশপ্রেমিক প্রয়োজন উল্লেখ করে জামাতের এই শীর্ষ নেতা বলেন, ক্ষমতার মসনদে বসে যারা টাকা লুট করে সম্পদ গড়েছেন, সেসব টাকা ফিরিয়ে দেশের উন্নয়ন করা হবে। যাদের চরিত্র বল আছে, যাদের মধ্যে সততা আছে, দেশপ্রেম আছে, যারা মানুষের সাথে লেগে থাকে সুখে দুঃখে, যারা বসন্তের কুকিল নয়, বাংলাদেশ গড়া হবে তাদেরকে দিয়ে ইনশাআল্লাহ। বাংলাদেশের যে পরিমাণ টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছে, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ ওদের পেটের ভিতরে হাত ঢুকায় বের করে আনবো ইনশাআল্লাহ, এবং সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। তারপরে ইনসাফের ভিত্তিতে সারা বাংলাদেশের উন্নয়ন হবে। প্রাকৃতিক সম্পদের আধার মহেশখালীকে স্মার্ট ইকোনমিক জোন করার ঘোষণাও দেন শফিকুর রহমান। এই মহেশখালীকে একটা স্মার্ট ইকোনমিক জোন হিসেবে গড়ে তোলার জন্য আল্লাহ তাআলার সাহায্য নিয়ে যা করা দরকার তাই করা হবে ইনশাআল্লাহ। ফেব্রুয়ারির 13 তারিখ থেকেই বাংলাদেশ নতুন অগ্রযাত্রা শুরু করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ডাক্তার শফিকুর রহমান। দল ধর্ম কিছুই দেখা হবে না, দেখা হবে তার যোগ্যতা আর তার দেশপ্রেম। জাহিদুল আলম, এটিএন বাংলা। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত ভোটের মাঠ। নানা প্রতিশ্রুতি দিয়ে কর্মী সমর্থকদের প্রচারণায় মুখরিত সারা দেশ। এদিকে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়। সাজ্জাদ জাহানের রিপোর্ট। নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
ভোটারদের মন জয় করতে সংস্কার উন্নয়ন এবং মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ঠাকুরগাঁয়ে নিজ নির্বাচনী এলাকায় নির্বাচনী গণসংযোগকালে বিএনপি মহাসচিব বলেন, জামায়াত নারীদের ঘরে আটকে রেখে মৌলবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। জামাতের আমির সাহেব মহিলাদের বিরুদ্ধে নাকি কথা বলছেন, আমি কিন্তু জানি না, আমি সাংবাদিককে জিজ্ঞেস করি, আমি জানি I don't know, বাজে কথা বলেছেন। যদি হয়ে থাকে, উনি যদি পড়ে থাকেন তাহলে অন্যায় করেছেন, সঠিক করেন, মহিলারা কখনই তাকে এটা মেনে নিতে পারবে না। এদিকে গফরগাঁয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন বিএনপির প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু। নাটোরে গণসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর ২ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, বিএনপির বিজয়কে ঠেকাতে ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। নতুনভাবে বিএনপির বিজয়কে ঠেকানোর জন্য একটা সূক্ষ্ম কারচুপির চেষ্টা চালাচ্ছে আমরা, এবং জনগণ যে কোনোভাবেই হোক এই ষড়যন্ত্র চক্রান্ত হতে দেবে না। পিরোজপুরে জামায়াতের আমিরের জনসভাস্থল পরিদর্শন শেষে দলের সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, আমিরের এক্স অ্যাকাউন্ট যারা হ্যাক করেছে তারাই এই বিষয় নিয়ে মাতামাতি করছেন। তারা সম্পূর্ণ সাজ্জাদ জাহান, এটিএন বাংলা। বক্তব্য সারা দেশে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বরিশাল শিল্পকলা একাডেমিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এইসব কথা বলেন। নির্বাচনে ১ লাখ সেনাবাহিনী, ১.৫ লাখ পুলিশ, ৩৭,০০০ বিজিবি, ৫,০০০ নৌবাহিনী, ১০,০০০ র্যাব, ৫,০০০ কোস্টগার্ড ও ৬ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এখানকার প্রস্তুতি তাদের বেশ ভালো এবং সবাই ভালোভাবে প্রস্তুত, এবং এই নির্বাচনটা যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং উৎসবমুখর হয়, এই জন্য সবাই প্রস্তুত, এবং এখানে প্রস্তুতি খুবই ভালো। আমরা সবাই যদি সচেতন করি এবং যার যার দায়িত্বটা আমরা যদি ঠিকভাবে পালন করি, তবে কিন্তু এই ঘটনা ঘটবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক দলের হিংসাত্মক বক্তব্য ও কার্যকলাপের কারণে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। বলেছেন, রাজনীতিতে সহনশীলতা ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ ধ্বংস হয়ে গেছে। রংপুরের সোনাপট্টি এলাকায় সদর আসনের এমপি প্রার্থী হিসাবে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। ১৯৯০ সালের পর থেকে জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করতে হামলা মামলা সহ নানা ষড়যন্ত্র করা হলেও দলটি এখনও ক্ষমতার নিয়ামক শক্তি হিসাবে কাজ করছে বলেও মন্তব্য করেন GM কাদের। আইন শৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতি এবং সেখানে তাদের যে হিংসাত্মক বক্তব্য এবং হিংসাত্মক কার্যকলাপ, এটা তো ডেফিনেটলি যেটা ইলেকশনের যে সুষ্ঠু পরিবেশ তাকে বিঘ্ন করছে বলে আমি মনে করি। আমরা সব দলই প্রতিযোগিতা করেছি, আবার একসঙ্গে হ্যান্ডশেক করেছি, একসঙ্গে মিটিং করেছি, একসঙ্গে কোনো সামাজিক অনুষ্ঠানে গেছি, এটাই ছিল স্বাভাবিকত্ব। এটা কিছুটা বিঘ্ন হয়েছিল আওয়ামী লীগের আমলে, এখন এটা একেবারেই ধ্বংস হয়ে গেছে। এখন এখানে কোনো শালীনতা নেই, অশ্লীল ভাষায় কথা বলা হচ্ছে। বৈষম্য, গুন্ডামি ও আধিপত্যের রাজনীতির দিন শেষ। এখন শিক্ষিত, মার্জিত, ভদ্র শিক্ষাবিদ এবং আলেম ওলামা ও জনদরদি মানুষ রাজনীতি করবে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মামুনুল হক। গোপালগঞ্জ সড়ক ভবনের সামনে জয় বাংলা চত্বরে এক নির্বাচনী পথসভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি ১১ দলীয় জোট মনোনীত গোপালগঞ্জ ২ আসনের প্রার্থী মুফতি সোয়াইব ইব্রাহিমকে রিকশা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান। গুন্ডামির রাজনীতি, আধিপত্যবাদের রাজনীতি, মাস্তানি এবং সন্ত্রাসের রাজনীতির দিন শেষ। এদেশে শিক্ষিত, মার্জিত, ভদ্র শিক্ষাবিদ এবং আলেম ওলামা জনদরদি মানুষ তারা রাজনীতি করবে। বাংলাদেশের সর্বস্তরের মানুষ তাদের হাতকে শক্তিশালী করবে। বিএনপি সংস্কারে বিশ্বাসী বলেই আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী অধ্যাপক আবু সাইদ।
পাবনার ধুলাউড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এই ঘোষণা দেন। আবু সাইদ বলেন, 2008 সালের পর থেকে তিনি আওয়ামী লীগ থেকে দূরে রয়েছেন এবং আর দলে ফেরার চেষ্টা করেননি। সে সময় তিনি রাজনৈতিক সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন বলেও জানান। তিনি বলেন, জুলাই সনদের মাধ্যমে সেই সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে। আবু সাইদ দাবি করেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় স্বাধীনতার সপক্ষের একমাত্র দল বিএনপি। সভায় প্রধান বক্তা ছিলেন পাবনা 1 আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ শামসুর রহমান। আমি ব্যক্তিগতভাবে নিজামীকে ভোট দিয়েছি, মওলানা মতিউর রহমান নিজামীকে। আমি আজকে যারা বেহেশতের টিকিটের কথা বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতের টিকিট, আমি আপনাদের কাছে আর ভোট চাইব না। আমার 3 বারের টিকিট, বেহেশতের টিকিট আপনারা দিবেন, আমি এই মঞ্চ থেকেই চলে যাব। শান্তি ও সমৃদ্ধির জন্য ধানের শীষে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম 6 রাউজানে বিএনপি মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। রাউজানের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা ও পথসভায় তিনি এই আহ্বান জানান। স্থানীয় নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। কোথাও না থাকলে রাউজানে আয়নাঘর আছে, আমি তো আয়নাঘর সৃষ্টি করতে দিব না। আয়নাঘর যেখানে সবাই জানে যে কি ধরে নিয়ে যাবে, বেঁধে রাখবে, অত্যাচার করবে, একবার যখন এটা হয় সবাই জেনে যায়। বন্ধনটা আবার সৃষ্টি হয়ে গেছে এবং তারা একটা আনন্দ আমেজের নির্বাচন আশা করে। তা যদি হয়, আমার মনে হয় না আমার নির্বাচিত হওয়ার কোনো প্রতিবন্ধকতা থাকবে। শ্রমিকদের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দর। নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার থেকে কর্মবিরতিতে যান তারা। দাবি না মানলে কাল থেকে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম কমিটি। এদিকে নির্বাচন ও রোজার আগে এটা পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন নৌ উপদেষ্টা। তিনি জানান, দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি এখনো নিশ্চিত নয়। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। চট্টগ্রাম বন্দরের পাশে সাগরে ভাসছে খাদ্য বোঝাই শত শত জাহাজ, যেগুলোর বেশিরভাগই রয়েছে রমজানের ভোগ্যপণ্য। সংকট সৃষ্টি করে দাম বাড়াতেই এগুলো জাহাজ থেকে খালাস করা হচ্ছে না বলে অভিযোগ ওঠে। এমন খবরে দ্রুত খালাসের উদ্যোগ নেয় বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যেই ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনাল এনসিটি পরিচালনায় দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর প্রতিবাদে শনিবার থেকে কর্মবিরতিতে যান শ্রমিকরা। এতে অচল হয়ে পড়ে বন্দর। দাবি আদায়ে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী সহ যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে অপসারণ করে আইনের আওতায় আনতে হবে। চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা কোনো অবস্থাতেই সরকারের এই সিদ্ধান্ত মেনে নেবে না। নির্বাচন ও রোজার আগে কর্মচারীদের এই আন্দোলনকে সন্দেহের চোখে দেখছে সরকার। বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে যে কোনো কঠোর ব্যবস্থা নিতে বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা। পোর্টে অচল অবস্থা তৈরি করছে কিছু সংখ্যক অথবা বহু সংখ্যক পোর্টেরই কর্মচারী। এই অচল অবস্থার কারণে দেশের ক্ষতি হচ্ছে। সেই ক্ষতির মাসুল কে দেবে আই ডোন্ট নো। ইলেকশনের আগে তাদের একটা পরিচয় আছে, যেটা আমি পত্রপত্রিকা দেখছি। বদলির সাথে এটা কোনো সম্পর্ক নাই, বহুদিনের থেকে বদলি করার কথা। তারা যদি কোনো স্বার্থ নিয়ে এগুলো করে তাহলে সেটার জন্য আমি বলতে পারবো না, আই হ্যাভ নো আইডিয়া। কিন্তু পোর্টকে বলা হয়েছে, পোর্ট যেই ব্যবস্থা নিবে, বিকজ পোর্ট একটি অথরিটি, সেই ব্যবস্থা এই মন্ত্রণালয় সাপোর্ট করবে। এই অবস্থায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি থেকে সরকার সরে আসবে কিনা এমন প্রশ্নের জবাব দেন নৌ উপদেষ্টা। এখনো শেষ হয়নি। যদি ফেভারেবল হয় তাহলে হবে, ফেভারেবল না হলে হবে না। আমার রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে আমি অন্তত বা আমরা যারা আছি এমন কোনো কাজ করছি না বা করবে না।
তিনি জানান, যেসব জাহাজের মালিকদের বিরুদ্ধে পণ্য মজুতের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই জন্য ওদের পিছনে আমরা পড়ে আছি। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। এখনো শেষ হয়নি। দর্শক, এই মুহূর্তে মুন্সিগঞ্জ আসনে আছেন সহকর্মী মিজান শাহজাহান, তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি মুন্সিগঞ্জের লোহজংয়ে। লোহজং ও টঙ্গিবাড়ি নিয়ে সংসদীয় আসন মুন্সিগঞ্জ 2 গঠিত। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ। অন্যদিকে 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে রয়েছেন এনসিপির মাজেদুল ইসলাম। এই দুজনের মধ্যে মূল লড়াই হবে বলে আমরা এখানকার ভোটারদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। এখানকার ভোটাররা বলছেন যে তাদের অধিকাংশ এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা প্রবাসী, অন্যরা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। তীব্র নদী ভাঙন রয়েছে এখানে। তারা বলছেন আগামীতে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তাকে চ্যালেঞ্জ নিতে হবে কিভাবে এখানে একটি ট্রেনিং ইনস্টিটিউট করা যায়, যেন দক্ষ জনশক্তি বিদেশে প্রেরণ করা যায়, যাতে উচ্চ মাত্রায় রেমিটেন্স আসে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তে হচ্ছে আমার কাছে সবশেষ খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঝালকাঠিতে আছেন এইচ.এম. নাসির উদ্দিন, তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী প্রচারণার খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এই মুহূর্তে উপস্থিত আছি ঝালকাঠি 1 আসন রাজাপুর কাঠালিয়ায়। আপনারা জানেন যে রাজাপুর কাঠালিয়ায় এই দুই উপজেলায় একটি আসনে 2,28,000 ভোট রয়েছে। বিভিন্ন দলের 9 জন প্রার্থী রয়েছেন এই আসনে। তারা দিনরাত বিভিন্ন গ্রামগঞ্জে গিয়ে তারা ভোট প্রার্থনা করেছেন। তবে সাধারণ ভোটাররা বলেছেন যে এই ঝালকাঠি 1 আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে জামাত ইসলাম এবং বিএনপির সাথে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঝালকাঠি 1 আসনের সর্বশেষ খবর আপনাদেরকে আমি জানিয়েছিলাম। এইচ.এম. নাসির উদ্দিন, এটিএন বাংলা, ঝালকাঠি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।